Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence, simple, complex and compound sentence for class 9. দেখো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে আমি আজকে তোমাদের ডিসকাস করব, সেখানে তোমাদের আগে যেটা জানতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এর আগে সেন্টেন্স পড়ছো যে মিনিং অনুসারে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। কিন্তু এটা আজকে যেটা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স দিয়ে তিন প্রকার, সেটা আজকে শিখব, যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এখন হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। কিন্তু এইখানে কমপ্লেক্স সেন্টেন্স, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন ক্লজ কি? ক্লজ হলো একগুচ্ছ শব্দ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে এবং বৃহত্তর সেন্টেন্সের রূপ নিতে পারে, সেটি হলো ক্লজ। তাহলে দেখো যে চেঞ্জিং সেন্টেন্স করাবো: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এইখানে দেখো সিম্পল সেন্টেন্স কাকে বলে? তো সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, she takes tea। দেখো, সে চা খায়, পান করে। এইখানে দেখো সিম্পল একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। সেন্টেন্সটা আবার যতই বড় হোক, এখানে যেখানে দেখবা একটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব থাকে, সেটাই সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বড়ও হতে পারে, কিন্তু মনে রাখবা সাবজেক্টের পাশে যে ভার্বটার সাথে সাথে যে ভার্বটা থাকে সেটাই ফাইনাইট ভার্ব। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? দেখো, যে সেন্টেন্সে একটি ডিপেন্ডেন্ট ক্লজ ও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এইখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে যেই ক্লজটা প্রিন্সিপাল, যেটা নিজেই প্রকাশ করতে পারে, আর ডিপেন্ডেন্ট মানে যেই ক্লজটা অন্যর উপরে নির্ভর করে, যেমন সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, সেটাকে কি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এখানে একটা এক্সাম্পল দেখো: ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এইখানে দেখো
দুইটা ক্লজ, এখানে ইফ ক্লজ যেটা তোমার ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, আর ইউ উইল শাইন ইন লাইফ এটা হচ্ছে প্রিন্সিপাল, মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটা নিজে অর্থ প্রকাশ করতে পারে। ইউ উইল শাইন ইন লাইফ তুমি উন্নতি করবে। আর যদি এই ক্লজটা বাংলা মিটাতে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ করো, কঠোর পরিশ্রম করো, এখানে কথা থেকে যায় যদি তুমি, তাহলে তুমি ক্লজের মধ্যে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কীভাবে চিনবা? দেখবা যেই ক্লজটার সাথে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে, যেমন ইফ, সেই ক্লজটাকেই ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয় বা সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এখন দেখো সাবঅর্ডিনেট যে কনজাংশনগুলো কি কি দেখো, যেটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখলেই চিনবার উপায় বা চিনতে পারবো। যেটা দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো? যেমন ইফ, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, although, so, that, so that, in order that, unless, till, until, তারপর who, which, that, what, where ইত্যাদি। দেখো এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যেই সেন্টেন্সে থাকবে সেটাই হলো তোমার কমপ্লেক্স সেন্টেন্স। স্যার দেখো কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যদি কোনো সেন্টেন্সে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি স্বাধীন, স্বাধীন ক্লজ অ্যান্ড, বাট, ইট, অ্যান্ড, সো, দেয়ারফর, অর, নর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তবে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাইলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ডিপেন্ডেন্ট ক্লোজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে স্বাধীন ক্লোজ বসতে পারে এই কনজাংশনগুলো যুক্ত হয়ে, সেটাই হলো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো একটা ফর এক্সাম্পল, দেখো হি স্টাডিড মোর and he did well in the exam। এইখানে দেখো এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দেখো এইখানে একটা ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, এইখানেও দেখো অ্যান্ডের পরে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইখানে দুইটা ক্লজই আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে, মাঝখানে অ্যান্ড কনজাংশন যুক্ত হয়েছে। এইখানে দেখো হি স্টাডিড মোর, সে বেশি করে পড়াশোনা করে, অ্যান্ড হি ডিড ওয়েল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো করেছিল। তাহলে দুইটাই তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে মাঝখানে কোঅর্ডিনেটিং অ্যান্ড কনজাংশন যুক্ত হয়েছে। এইরকম সেন্টেন্সগুলোকে তোমাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে তোমাকে চিনতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাকে আমি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের কিছু রুলস আমি লিখেছি। দেখো সিম্পলের স্বাধীন ক্লজ, স্বাধীন ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেই ক্লজটা কারো উপরে নির্ভর করে না বা প্রিন্সিপাল ক্লজ। তারপরে অ্যাট দ্য এজ অফ প্লাস বয়স, আর এটা সিম্পলে থাকবে, আর কমপ্লেক্সে হোয়েন ডট ডট বয়স। তারপরে দেখো দ্বিতীয় রুলসটা দেখো স্বাধীন ক্লজ প্লাস ইনের পরে সাল বা ঋতু, আর কমপ্লেক্সে হোয়েন ডট ডট সাল ঋতু। আর এখানে কম্পাউন্ডে দেখো দুটি স্বাধীন ক্লজ, মাঝখানে অ্যান্ড যুক্ত হবে, যুক্ত হয়ে দুটি, তাহলে কম্পাউন্ডটা ইজি তোমার। দেখো এই প্রথম রুলসটা দেখবা, দ্বিতীয়টা বা তৃতীয়টা দেখো স্বাধীন ক্লজ প্লাস অ্যাট দ্য টাইম অফ, অফের পরে ভার্ব
বেস ফর্ম বা বার ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট আর হোয়েন ডট ডট অন্যান্য যেটা বসে। তোমরা দেখো এই রুলসগুলোতে আমি এক্সাম্পলগুলো যে তিনটাই কিভাবে হয় সেটা আজকে তোমরা দেখো। আর এইখানে দেখো আমি আগে কমপ্লেক্স সেন্টেন্সটা লিখব, তারপরে সিম্পল, তারপরে কম্পাউন্ড। এখানে দেখো হোয়েন একটা বয়স দিয়ে লিখি, দেখো হোয়েন হি ওয়াজ 10 হি মিট মি ফার্স্ট। যখন তার বয়স 10 ছিল, এখানে 10 মানে 10 না, 10 না, এখানে 10 বয়স বা বছর বোঝাবে। এখানে যখন তার বয়স 10 বছর ছিল সে আমার সাথে প্রথম দেখা করেছিল। তারপর এইটা তোমার যে কমপ্লেক্স সেন্টেন্স, এইখানে কীভাবে যে এখানে দুটা ক্লজ, এখানে স্বাধীন ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি মিট মি ফার্স্ট, এটা তোমার একদম সম্পূর্ণভাবে অর্থ এটা সেন্টেন্সটা প্রকাশ করতে পারে যে হি মিট মি ফার্স্ট, সে আমার সাথে প্রথম দেখা করেছিল, সাক্ষাৎ হয়েছিল। যদি এই ক্লজটা দেখো হোয়েন হি ওয়াজ 10, যখন তার বয়স 10, এইটার বাংলা মিনিংটা অর্থটা একটু কথা থেকে যায়, তাহলে এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হোয়েন হি ওয়াজ 10 এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এই ক্লজটা স্বাধীন, এটি হচ্ছে অধীন ক্লজ। তাহলে যেই আমি আগেই বলেছি যেই ক্লজটার সাথে যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যুক্ত থাকে সেটি তোমার কি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে হয়েন যুক্ত যেটা, তাহলে এইখানে দেখো যদি এইটার প্রথম রুলসটা করলাম যে হয়েন তারপর বয়স, এখন সিম্পলটা দেখো প্রথমে কি বসাবো স্বাধীন ক্লজ, তারপরে অ্যাট দ্য এজ অফ, এইটা তোমার রুলস। দেখো এখানে স্বাধীন ক্লজ কোনটা ছিল, যেটা নিচে আমি আন্ডারলাইন করছি, হি মিট মি ফার্স্ট। তাহলে স্বাধীন ক্লজটা বসাও সিম্পল সেন্টেন্সে করতে, হি মিট মি ফার্স্ট। তারপরে দেখো কি দিব, স্বাধীন ক্লজটা লেখার পরে অ্যাট দ্য এজ অফ কি দিবা, দেখো অ্যাট দ্য এজ অফ, অফের পরে কিন্তু বয়স কি ছিল সেখানে 10, তাহলে এটা আমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দেখো হি মিট মি ফার্স্ট অ্যাট দ্য এজ অফ 10, তোমার এইটি রুলস, এটার সাথে এটার যে কানেক্টেড সেই রুলসটা তোমাকে অবশ্যই শিখতে হবে। তারপরে দেখো আমি এটা এখন কম্পাউন্ড সেন্টেন্সে করব। কম্পাউন্ড সেন্টেন্স কি হবে, দুইটাই কি হবে স্বাধীন ক্লজ হবে। তাহলে কি দিবা, হি ওয়াজ 10 and he met me first। দেখো তার বয়স যখন 10 ছিল, তার বয়স 10 এবং সে আমার সাথে প্রথম দেখা করেছিল, মানে হি ওয়াজ 10 অ্যান্ড হি মেট মি ফার্স্ট, অ্যান্ড দি এই দুইটি কি স্বাধীন ক্লজ হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন দেখো এখন আমি সেকেন্ডটা করব যে হয়েন সাল বা ঋতু। দেখো হয়েন ইট ওয়াজ 1995 she was born, যখন 1995 সাল ছিল সে জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখো এখানে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা স্বাধীন ক্লজ, হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল, এটাতে কোনো। আর হোয়েন ইট ওয়াজ 1995 যখন 1995 সাল ছিল, এইখানে একটু কেমন কথা থেকে যায় অসম্পূর্ণ, তাহলে এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ মানে অধীন ক্লজ। আর হি ওয়াজ বর্ন এটা হলো স্বাধীন ক্লজ। তাহলে আমি এই রুলসের সাথে বসাবো কি, দেখো স্বাধীন ক্লজটা আগে বসবে, শি ওয়াজ বর্ন, she was born। আমি স্বাধীন ক্লজটা লিখলাম এই কমপ্লেক্স থেকে, যেহেতু সিম্বলে আমি এটাকে সিম্পল সেন্টেন্সে আমি চেঞ্জিং সেন্টেন্স করব। তারপরে কি দিব, দেখো স্বাধীন ক্লজটা লেখার পরে ইন দিব, ইনের পরে সাল বা ঋতু, এখানে সাল কি ছিল 19
1995। তুমি যদি ঋতু লিখতে পারো তাহলে ঋতুর জায়গায় এখানে শি ওয়াজ বর্ন ইন উইন্টার, ডিউরিং উইন্টারও তুমি দিতে পারতা। তাহলে দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমি সিম্পলে কিভাবে তোমাকে যে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সে চেঞ্জ হলো, যে আগে আমি স্বাধীন ক্লোজটা লিখব, তারপরে ইন বসিয়ে শালটা বসিয়ে দিই, ঠিক আছে। আর এইটা ঠিক একই রকমের, ইট ওয়াজ 1995 and she was born, দেখো তাহলে অ্যান্ড দিয়ে দুটি স্বাধীন ক্লজ এইভাবে যুক্ত হয়েছে। তাহলে একই সেন্টেন্সকে আমি এই কমপ্লেক্সকে সিম্পল করলাম এবং কম্পাউন্ড করলাম, এটা গেল টু। এখন থার্ডটা দেখো, অ্যাট দ্য টাইম অফ, সিম্পলে স্বাধীন ক্লোজ প্লাস অ্যাট দ্য টাইম অফ প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেই রুলসের একটা দেখি। দেখো এক্সাম্পল, দেখো এখানে থার্ড যে এক্সাম্পলটা লিখছি, হয়েন বর্ণন্য, দেখো হয়েন মিনা রিডস বুক she becomes attentive। আমি আগে কমপ্লেক্সটা লিখলাম, কমপ্লেক্স থেকে আমি সিম্পল কম্পাউন্ড করব। তাহলে দেখো হয়েন মিনা রিডস বুক, যখন মিনা বই পড়ে, সে বিকামস অ্যাটেন্টিভ, সে মনোযোগী হয়। তাহলে এখানে আমি যদি সিম্পল সেন্টেন্স করি, প্রথমে স্বাধীন ক্লোজ কোনটা আমি বলছি, যেই ক্লজটা সাথে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না, সেটাই কি স্বাধীন ক্লজ, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে শি বিকামস অ্যাটেন্টিভ, তাহলে এটা আগে লিখবা। দেখো she becomes attentive, তারপরে কি হবে, at the time of, কি লিখবা, at the time of, আমরা জানি অফের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে অ্যাট দ্য টাইম অফ, এই যেহেতু আমাকে এই আমার স্বাধীন ক্লোজটা চলে গেল, এইখানে যে অধীন ক্লোজ যেটা ডিপেন্ডেন্ট ক্লোজের ভার্ব কোনটা, রিড, তাহলে রিডের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, রিডিং বুক। তাহলে দেখো সিম্পল সেন্টেন্সটা, এইখানে মিনা আসবে, যেহেতু সাবজেক্টটা মিনা দিয়ে শুরু হয়েছিল। তাহলে কি হবে, দেখো হয়েন মিনা রিডস বুক শি বিকামস অ্যাটেন্টিভ, এটা ছিল তোমার কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল করলে তোমাকে আগে কি করতে হবে, স্বাধীন ক্লোজটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা আগে লিখবা, মিনা বিকামস অ্যাটেন্টিভ অ্যাট দ্য টাইম অফ রিডিং বুক। এই যে অ্যাট দ্য টাইমের এই রুলসটা তোমার এখন হলো। এখন তুমি এটাকে, এই সেন্টেন্সটাকে যদি আমি এখন কম্পাউন্ড করি, দেখো মিনা রিডস বুক and she becomes attentive। তাহলে দেখো অ্যান্ড যুক্ত হয়ে দুটোটাই তোমার, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ স্বাধীন ক্লোজ অ্যান্ডের আগে এবং পরে, আর এইখানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এইখানে দেখো সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পাশে যে ভার্বটা থাকবে সেটাই তোমার ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এখানে তুমি আজকে হয়েনের তিনটা রুলস শিখলা, যে অ্যাট দ্য এজ অফ সিম্পলে, তারপরে ইন, তারপরে অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্বের সাথে, আর কমপ্লেক্সে কিভাবে হয়। তাহলে তুমি এই রুলসটাকে অবশ্যই ভালোভাবে নোট করবা, বাসায় করে মেমোরাইজ করবে। দেখো ডিয়ার লার্নার্স, এখানে আরেকটা রুলস দেখো, সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এইখানে দেখো সিম্পলে স্বাধীন ক্লোজ আমি কেন লিখছি, এটা তোমাদের বোঝার ক্ষেত্রে। এখানে এটা আমি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ লিখতে পারতাম, বাংলায় লিখছি স্বাধীন ক্লোজ, জানি তুমি এটা বুঝো। প্লাস বিকজ অফ, এখানে কারণে বুঝাবে, বিকজ অফের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। আর কমপ্লেক্স ইজ সিন্স অ্যাজ বিকজ, এখানে যেহেতু বা কারণ হিসেবে বসবে। আর ঠিক কম্পাউন্ড সেন্টেন্সে স্বাধীন ক্লোজ প্লাস অ্যান্ড প্লাস স্বাধীন ক্লোজ, অ্যান্ডের আগে পরে দুইটাই স্বাধীন ক্লোজ হবে। তাহলে ঠিক আগের মতোই আমি কমপ্লেক্সটা আগে লিখব ফর এক্সাম্পল, তারপরে তুমি সিম্পলে যাব, কম্পাউন্ডে যাব। তাহলে দেখো এটা দেখো অ্যাজ বা সিন্স যেটাই দাও,
he knows English. As he knows English, he will get a good job. এখানে দেখো, এখানে অ্যাজ, এখানে যেহেতু সিন্স অ্যাজ, যেহেতু সে ইংলিশ জানে, সে একটা ভালো চাকরি পাবে। তাহলে এখানেও দুইটা ক্লজ, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন ক্লজ, একটা অধীন ক্লজ। তাহলে আমি আগেই বলেছি যেই ক্লজটার সাথে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে না সেটাই স্বাধীন ক্লজ। তাহলে স্বাধীন ক্লজ কোনটা দেখো, হি উইল গেট এ গুড জব, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে যে সে একটা ভালো চাকরি পাবে। আর যদি প্রথম ক্লজটা তুমি অর্থ পড়ো অ্যাজ হি নোজ ইংলিশ, যেহেতু সে ইংলিশ জানে, তারপরে এখানে কিছুটা বাকি থেকে থাকে, মিনিংটা ফুলফিল হয় না অর্থটা, তাহলে এইটা হলো তোমার সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখো এই সেন্টেন্সটাকে আমি যদি এখন সিম্পল করি তাহলে কোন রুলসে করব, যে স্বাধীন ক্লজ। স্বাধীন ক্লজ কোনটা, যেটা বললাম, যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। তাহলে এটা আগে লিখবা হি উইল গেট এ গুড জব, এই রুলস অনুসারে। তাহলে কোনটা আসবে দেখো, হি উইল গেট আ গুড জব। এখন দেখো কি আসবে, বিকজ অফ, বিকজ অফ ভার্বের সাথে আইএনজি। তাহলে এই ক্লোজ তোমার তো মেইন ক্লোজ, যেটা তোমার মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সেই ক্লোজটাকে তুমি কিছুই করা যাবে না, তুমি যা করবা সেই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লোজটাই করতে হবে। তাহলে বিকজ অফ এর পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে কি হবে, নোয়িং ইংলিশ। তাহলে দেখো এই তোমার কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল হয়ে গেল। যেমন স্বাধীন ক্লোজটা আগে বসালাম বিকজ অফ, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট, যেটা বাকি অংশ ছিল। তাহলে অ্যাজ হি নোজ ইংলিশ হি উইল গেট এ গুড জব, এই কমপ্লেক্সটাকে আমি সিম্পল করব, হি উইল গেট এ গুড জব বিকজ অফ নোয়িং ইংলিশ। অর্থ একই, খালি সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। তাহলে এখন যদি আমি এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করি তাহলে কি হবে, হি নোজ ইংলিশ, মাঝখানে কি দিব একটা অ্যান্ড, আর একটা স্বাধীন ক্লোজ লিখব, হি উইল গেট আ গুড জব। তাহলে দেখো এইভাবে রুলসের মাধ্যমে তুমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল, হি ক্যান বাই এ কার এনি টাইম, because he is rich, সে একটি গাড়ি কিনতে পারে যে কোনো সময়, কারণ সে কি ধনী। তাহলে এই সেন্টেন্সটা আবার দেখো, এই সেন্টেন্সটাকে আমি যদি কমপ্লেক্স থেকে সিম্পল করি, এইখানে দুটো ক্লজ, কোন ক্লজটা, যেই ক্লজটা কি ইন্ডিপেন্ডেন্ট এটা, আর যেহেতু এই ক্লজটার আগে বিকজ আছে তাহলে সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যদি আমি সিম্পল করি, প্রথমে কি লিখতে হবে, স্বাধীন ক্লজ লিখতে হবে। তাহলে স্বাধীন ক্লজ কোনটা বলো, হি ক্যান বাই আ কার এনি টাইম, তারপর কি দিব, বিকজ অফ, বিকজ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি দিব। এইখানে এই যে তোমার ডিপেন্ডেন্ট ক্লোজের ভার্বটা ইজ, তাহলে ইজের সাথে তো আইএনজিভাবে যুক্ত হবে না, সেটা হচ্ছে টু বি ভার্ব, টু এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে সেটাকে কি করব, বিং করব। কি করব, টু বি ভার্বে বিং, তারপর কি অংশটা বসবে, বাকি অংশটা রিচ। তাহলে সিম্পল কি হলো, বা বিকজ অফটা তুমি আগেও লিখতে পারবা, বিকজ অফ বিং রিচ হি ক্যান বাই এ কার এনি টাইম। তাহলে এখন যদি আমি সেটাকে তোমার কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে দেখো, হি ইজ রিচ অ্যান্ড হি ক্যান বাই আ কার এনি টাইম। দেখো এইভাবে তুমি রুলসগুলো তোমাকে অবশ্যই কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে চেঞ্জ করে তোমাকে করতে হবে। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে আমি বাকি রুলসগুলো এভাবে তোমাদেরকে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।